এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অভিভাবককে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি কৃষিকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী সদর উপজেলার সাবেক পরিচালক কুয়েটের মেধাবী শিক্ষার্থী আবু হেলাল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা 2024 বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদেরকে নিয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত মেধাবীদের প্রিয় অভিভাবকবৃন্দ এবং মেধাবী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নীলফামারী জেলায় আগামীতে যাদের কেরিয়ার ডেভেলপ হবে সেই কচিকাঁচাদের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা বিকশিত করার জন্য নীলফামারী জেলা কিশোর কণ্ঠ পাঠক ফোরাম যে সুন্দর আয়োজন করেছে, এই সুন্দর আয়োজনের মধ্যে আমি মনে করি যে আগামীতে যাদের কেরিয়ার ডেভেলপ হবে তারা এখানে আমাদের সামনে চলে এসেছে। আমরা যদি কেরিয়ারের একটু ডিসক্রিপশন শুনতে চাই যে আমাদের কেরিয়ার আমরা আসলে কিভাবে ডেভেলপ করব, তাহলে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কেরিয়ারের যে প্ল্যান, এই প্ল্যানটা হতে হবে স্মার্ট। স্মার্ট কিরকম? স্মার্ট লিখতে 5টা লেটার লাগে, SAMRT, স্মার্ট। এই স্মার্টের অর্থ আমাদেরকে বুঝতে হবে। আমাদের কেরিয়ার হতে হবে স্পেসিফিক, আমাদের কেরিয়ার কি হতে হবে? নির্দিষ্ট। আমাদের কেরিয়ার নির্দিষ্ট না থাকার কারণে অনেক মেধাবী বিভিন্নভাবে ঝরে পড়ে যায়। কেউ জিএসসি পরীক্ষায় A+ পায়, গোল্ডেন A+ পায়, দেখা যাচ্ছে যে এসএসসি পরীক্ষায় সে অনেক দূরে চলে যাচ্ছে। কেউ এসএসসি পরীক্ষায় A+ পাচ্ছে কিন্তু এইচএসসিতে ঝরে পড়ে যাচ্ছে। এটার একটাই কারণ, আমাদের যে পরিকল্পনাটা, আমাদের যে প্ল্যানটা, এটা সুনির্দিষ্ট না হওয়ার কারণে। আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন দেখি যে ডাক্তারের অনেক রুগী, অনেক টাকা পয়সা, তখন আমরা আমাদের কেরিয়ারের গোলটা মনে করি যে আমরা ডাক্তার হব। আবার যখন একজন ইঞ্জিনিয়ারের কাছে যাই তখন দেখি যে ইঞ্জিনিয়ারের অঢেল টাকা পয়সা, তখন আমরা আমাদের কেরিয়ারের যে প্ল্যান এটা চেঞ্জ করে ফেলি যে আমাদেরকে কি হতে হবে? ইঞ্জিনিয়ার হতে হবে। আবার যখন একজন সফল ব্যবসায়ীর কাছে যাই তখন কি মনে হয়? ডাক্তার ইঞ্জিনিয়ারের থেকে ব্যবসায়ীর টাকা আরো অনেক বেশি, তখন মনে করি আমি উদ্যোক্তা হব, আমি একজন ব্যবসায়ী হব। যে এইভাবে প্রতিনিয়ত আমরা আমাদের যে কেরিয়ারের গোলটা নষ্ট করে দিচ্ছি। তাহলে আমাদের যে গোল, আমাদের যে প্ল্যান, এই প্ল্যানটা স্মার্ট না হওয়ার কারণে, স্পেসিফিক না হওয়ার কারণে আমরা অনেকেই সরে যাচ্ছি। তারপরে হতে হবে কি? এমতে কি? এমতে মেজারেবল, যে পরিমাপযোগ্য। এখন আমি জেএসসি পরীক্ষা দিচ্ছি, আমি জেএসসি পরীক্ষা দেওয়ার পর যদি আমি এইচএসসি সার্টিফিকেট চাই, কেউ কি আমাকে দিতে পারবে? তাহলে আমার যে পরিকল্পনাটা আছে, এই পরিকল্পনাটা আমাকে মেজারেবল হইতে হবে। তারপরে হতে হবে কি? অ্যাচিভেবল, আমি কতটুকু গ্রহণ করতে পারতেছি, আমার যে যোগ্যতা আছে এই যোগ্যতা অনুযায়ী আমি অ্যাচিভ করতে পারতেছি কিনা, এটা আমাকে সুনির্দিষ্ট করতে হবে। এরপরে হতে হবে রিয়েলিস্টিক, বাস্তবধর্মী, আমি বাস্তবের সাথে এটা মেলাতে পারতেছি কিনা, আমার প্ল্যানটা বা আমি যে প্ল্যানটা করতেছি এটা বাস্তবের সাথে মিল আছে কিনা, এটা আমাদেরকে আগে থেকেই প্ল্যান করে নিতে হবে। এবার হতে হবে টাইমলি, যে আমরা যে আমাদের কেরিয়ারে যে প্ল্যানটা নিয়েছি, এই প্ল্যানটা আমরা সময় মতো বাস্তবতায় রূপান্তর করতে পারতেছি কিনা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং আমি মেধাবীদের কাছে অনুরোধ রাখতে চাই, আমরা যখন আমাদের কেরিয়ারের গোল সেট করব তখন যেন আমাদের কেরিয়ারটা স্মার্ট এবং সুন্দর হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে আমরা যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে বিভিন্ন শ্রেণীতে, প্রথম যারা হয়েছে তাদের মধ্য থেকে ইতিমধ্যে একজনের অভিমত শুনছি, এখনো আরো কয়েকজন বাকি আছেন। তো এই পর্যায়ে
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অভিমত নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। অষ্টম শ্রেণীতে প্রথম হয়েছে সুজন চন্দ্র রায়। আছে কি উপস্থিত? থাকার কথা। সুজন চন্দ্র রায়কে তার অভিমত নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমার নাম সুজন চন্দ্র রায়। আমি নীলফামারী সদরের নীলফামারী উপজেলার খোকসাবাড়ি এমইউ উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। কিশোর কণ্ঠ কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সকল উপস্থিতিকে এবং সামনে উপস্থিত প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ থেকে সূচিত হয়ে আজ পদার্পণ করেছি স্মার্ট বাংলাদেশের গণ্ডিতে। এক্ষেত্রে গণ্ডি কথাটির যথার্থ সার্থকতা অন্তর্নিহিত রয়েছে এর বিশাল বিস্তৃতি প্রকাশের ভঙ্গিমায়, এবং এই সার্থকতার একান্ত কর্তৃত্ব হিসেবে রয়েছে আমরা, অর্থাৎ দেশের তরুণ প্রজন্ম। তাই তো এই তরুণ প্রজন্মের যথার্থ বিকাশে যে সকল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলোর মধ্যে একটি হচ্ছে মেধাবৃত্তি পরীক্ষা। এই মেধাবৃত্তি পরীক্ষা আমাদের এই কিশোর কণ্ঠ পত্রিকা আয়োজন করেছে। এই পরীক্ষা নানাভাবে আমাদের বাস্তব জীবনে উপকারে আসে। উদাহরণস্বরূপ বলা যায় যে কিশোর কণ্ঠ পরীক্ষার মাধ্যমে আমরা বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের খাপ খাইয়ে নিতে শিখেছি। কিশোর কণ্ঠ পত্রিকায় নৈতিকতার অনেকগুলো গুণ প্রদর্শিত হয়, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারি। কিশোর কণ্ঠ পরীক্ষা নামক মেধাবৃত্তি যে পরীক্ষাটি, সেটি ছিল অভিজ্ঞতা অর্জনের একটা কেন্দ্র। এই মেধাবৃত্তি পরীক্ষায় যারা পরিচালিত করেছে তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। আমি মনে করি যে তরুণ প্রজন্ম অর্থাৎ সকল ছাত্রছাত্রীদের উচিত বিভিন্ন ধরনের মেধাবৃত্তি পরীক্ষায়, বিশেষ করে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া এবং নিজেদের মেধাকে যাচাই করা। যদি আমরা কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধাকে বিকশিত করতে পারি, তবে এই কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার সার্থকতা আসবে। পরিশেষে আগুনের সূক্ষ্ম শিখায়, অবিরাজমান অন্ধকারের ছায়ায়, আবশহীন প্রজ্বলিত ঐক্যের সংহায়, তুমি দেখবে চির অবিরাম আমায়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সুজন চন্দ্র রায়কে তার সাবলীল বক্তৃতা দেওয়ার জন্য। আমাদের ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রায় 7টা শ্রেণী থেকে আমরা অংশগ্রহণ করেছিলাম। তো 7 জনকে আমরা অভিমত দেওয়ার জন্য একটা প্ল্যান করেছিলাম, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে সকলকে হয়তো আমরা বক্তৃতা দেওয়ার জন্য সুযোগ পাবো না। এই পর্যায়ে শিক্ষার্থীদের মধ্য থেকে অভিমত নিয়ে আসছেন 4র্থ শ্রেণীর শিক্ষার্থী সুবাইদা সোহাকে, এবং এরপর রেডি থাকবে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রজাতুল জান্নাত। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আমার নাম সুবাইদা সোহা। আমি লায়ন স্কুল অ্যান্ড কলেজের সৈয়দপুরের 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজ কিশোর কণ্ঠ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে এবং সেখানে 4র্থ শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। এজন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমার সৃষ্টিকর্তার কাছে।
আমার বাবা মার কাছে এবং আমার শিক্ষক শিক্ষিকার কাছে। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুরকে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে আনন্দের সাথে পড়াশোনা করার জন্য, এবং আরও কৃতজ্ঞতা জানাই কিশোরকণ্ঠ সংগঠনকে, যারা আমাদের জ্ঞানার্জনের জন্য এত সুন্দর সুযোগ করে দিয়েছেন। আশা করছি ভবিষ্যতে এরকম আরো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করে আমাদেরকে জ্ঞানার্জনে আরো উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা বড় হয়ে কিশোরকণ্ঠ সংগঠনের মতো জনকল্যাণমূলক কাজ করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুবাইদা সোহাকে। এ পর্যায়ে অভিমত নিয়ে আসছে রওজাতুল জান্নাত, 6ষ্ঠ শ্রেণী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ এই মহামূল্যবান মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার অনুভূতি প্রকাশ করতে পারা সত্যি অনেক সৌভাগ্যের বিষয়। আমি অত্যন্ত আনন্দিত, কৃতজ্ঞ এবং গর্বিত যে আমি এই বৃত্তি অর্জন করতে পেরেছি। এই বৃত্তি আমার কাছে শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, বরং এটি আমার অধ্যবসায়, কঠোর পরিশ্রম, মেধা এবং স্বপ্ন পূরণের পথে একটি মাইলফলক। এই বৃত্তি আমাকে ভবিষ্যতে আরো ভালো কাজ এবং আরো বেশি সাফল্য অর্জন করার জন্য অনুপ্রাণিত করেছে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ কিশোরকণ্ঠ কর্তৃপক্ষের কাছে, যারা এই বৃত্তির আয়োজন করেছে এবং আমাদের মতো শিক্ষার্থীদের সহযোগিতা করেছে। আমি আশা করব জন্য এইভাবে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আমাদের মেধা বিকাশে ভূমিকা রাখবে। পরিশেষে আমি আবারও কিশোরকণ্ঠ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ তাআলা আমাদের সৎপথে পরিচালিত করুন এবং আমাদের সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রওজাতুল জান্নাতকে। সে 6ষ্ঠ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছিল। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর, সেখান থেকে সে পড়াশোনা করেছিল। যে উপস্থিত অভিভাবক মন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ, আমাদের মাঝে অনেকক্ষণ থেকে উপস্থিত আছেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক। আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে এ পর্যায়ে আমন্ত্রিত অতিথি আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব নলিনীকান্ত রায় স্যারকে। আজকের এই আয়োজনে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান স্যার। তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন। এখানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, মঞ্চে আসীন আছেন বিভিন্ন পর্যায়ে এই কিশোর কণ্ঠের প্রতিনিধিগণ।
আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীরা, এই কিশোর কণ্ঠ সম্পর্কে আমি অনেক আগে থেকে জানতাম, কিন্তু এত বিস্তারিত জানতাম না। আমি শুধু দুই এক কথা আপনাদের সম্মানিত শিক্ষিত সুধীজনের কাছে উপস্থাপন করে শেষ করব। আমার কর্মজীবন শুরু হয় পলাশবাড়ি পরশমণি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে 30শে জুন 1987 সাল। তখন সেখানে লাইব্রেরি থেকে বই নিয়ে ছাত্ররা পড়তো। আমি যখন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম, সেখানে লাইব্রেরিয়ান ছিলেন না, কিন্তু আমাদের স্যারেরা বিভিন্ন সময় আমাদের বই সরবরাহ করতেন। স্রষ্টার ইচ্ছায়, ছোট বড়ের আশীর্বাদে 23শে জুন 1991 সালে আমি দিনাজপুর জেলা স্কুলে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করি। সেখানে গিয়ে দেখি বিশাল লাইব্রেরি। সেই লাইব্রেরির যিনি স্যার, তার কাছে জানতে পারলাম যে এখানে 52,000 বই আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, লাইব্রেরিয়ান স্যার অবসরে যাওয়ার পর আমরা অনেক বলাবলি করেছিলাম, লেখালেখি করেছিলাম, সামনাসামনি বলেছিলাম শিক্ষা বিষয়ক মাউসিতে যারা কর্মরত, কিন্তু আর কোন লাইব্রেরিয়ান অদ্যাবধি পাওয়া গেল না। আমি জানি না এর কি কারণ। অথচ আমি যখন প্রধান শিক্ষক পদে দায়িত্ব গ্রহণ করলাম সরকারের, তখন দেখা গেল যে বেসরকারি স্কুল মাদ্রাসায় লাইব্রেরিয়ান পদে একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে। এই বিষয়টি চিন্তার বিষয়। তো আমি যেটা বলছিলাম, দিনাজপুর জেলা স্কুলে সেই বিশাল লাইব্রেরি, সেখানে অনেক বই পড়লাম। এরপর আস্তে আস্তে সেই বইগুলা লাইব্রেরিয়ানের অভাবে, ছাত্রদের কাছে দেওয়া নেওয়া না করার কারণে অনেক বই নষ্ট হয়ে গেল। একই ঘটনা এখানে এসে আমাদের নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে, এখানেও আমাদের অনেক বই, সেই বইগুলো ছাত্র দুই একটি ছাত্র নিয়ে পড়ে, আর বাকিগুলা ওই আলমারিতেই বদ্ধ থাকে। আমি সম্মানিত অভিভাবকবৃন্দের স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আপনাদের বাচ্চাদের বইমুখী করান। এই যে একটা ফোন দেখতেছেন, এই ফোনটা আমরা কাজে ব্যবহার করতেছি, কিন্তু অনেক বাড়িতে দেখি আমি বাচ্চা সেটি খেলার সামগ্রী হিসাবে ব্যবহার করছে। এতে দুই দিকে ক্ষতি হচ্ছে। আমি একটা আমাদের ঢাকা, ওই যেটা আমাদের ঢাকা মেডিকেল কলেজের টিচারের লেখায় পড়েছিলাম যে 16 বছরের আগে কোনো শিশুকে মোবাইল দেওয়া যাবে না, মোবাইল শোনা যাবে না, বা দেখা থেকে বিরত রাখতে হবে। এর কুফল যে কি হবে সেটা কিন্তু পরে হবে। যেমন আমি অনেক আমার শিক্ষককে দেখেছি প্রাইমারির, যে অবসরের পর তারা আর শুনতে পান না। পরে আমি নিজে বুঝতে পারলাম যে বাচ্চাদের যে হইচই বা গন্ডগোলের কারণে এই হইচইয়ের মধ্যে থাকতে থাকতে তারা তাদের শ্রবণ শক্তি হারিয়ে ফেলতেছেন। আর একটি বিষয় আমি আপনাদের আলোকপাত করে শেষ করব। আপনারা জানেন, করোনার আগে পর্যন্ত প্রাইমারিতে বৃত্তি পরীক্ষা, অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা, এসএসসি পরীক্ষা দিয়ে পরীক্ষার সাথে যারা ভালো নম্বর পায়
তাদের জন্য বোর্ড কর্তৃপক্ষরা বৃত্তি প্রদান করে থাকেন। আপনারা সবাই অবগত আছেন, করোনার কারণে 2-3 বছর ধরে বাচ্চাদেরকে অটো পাস দেওয়া হয়েছিল, বৃত্তি পরীক্ষা হয় নাই। 23 সালে আমি যখন নীলফামারী সরকারি গার্লস স্কুলে সহকারী প্রধান শিক্ষক পদে ছিলাম, সেই সময় সম্ভবত শুধু প্রাইমারির বৃত্তি পরীক্ষা হইল। তারপর থেকে সমস্ত বন্ধ হয়ে গেল। প্রাইমারি বন্ধ হইল, জুনিয়র বা ক্লাস 8 সমমানের মাদ্রাসার পরীক্ষাগুলোতেও এই বৃত্তি পরীক্ষা হতো, সেগুলো বন্ধ হয়ে গেল। এই বন্ধ হইলে শুধুমাত্র পাশের জন্য বাচ্চারা বা ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য, সেকেন্ড হওয়ার জন্য বা মেধা তালিকায় আসার জন্য তারা প্রতিযোগিতা করে। আমি কয়েকজন বক্তার কাছে যে জরিপটা, তাতে আমি অবগত হইলাম যে কিশোর কণ্ঠ বৃত্তি পরীক্ষার আয়োজন করে। এই সুবাদে বাচ্চারা এটি পড়ে। শুধু এটি নয়, আমি অনেক যেহেতু শিক্ষকতা করতেছি, দেখছি এর আগে ক্লাসে ক্লাস করা কঠিন হয়ে গেছে। কি করতেছে? সিরিজের বই। কি সিরিজ? অনেক আমি নিজেই ক্লাসে ধরেছি, হুমায়ুনের সিরিজ। শ্রদ্ধেয় হুমায়ুন স্যার, তিনি এই সিরিজগুলা দিয়ে যে কি বুঝাইতে চাচ্ছেন, 2-1টা আমি পৃষ্ঠা উল্টে দেখে পড়ে আমি অবাক হয়েছি। সেখানে সার বস্তু তেমন কিছু নাই, মুখরোচক বা একটা আজগুবি ধরনের কিছু লেখা। সেখানে কিশোর কণ্ঠে যারা সম্পাদক আছেন, আপনারা যারা পাঠক বা পাঠকের অভিভাবক বৃন্দ আছেন, যদি এই ধরনের কোনো কিছু লেখা চলে আসে, তাৎক্ষণিক আমার মনে হয় আপনারা এই বিষয়ে কর্তৃপক্ষকে, সম্পাদককে অবহিত করতে পারেন, তাতে কোনো বাধা নিষেধ নাই। কিন্তু কিছু কিছু পত্রিকা আছে অশালীন ছবি, কিছু কিছু পত্রিকা আছে নানা ধরনের মানে সাজগোজের বিষয় নিয়েই ব্যস্ত। এই ধরনের পত্রিকাগুলো আপনারা অভিভাবকবৃন্দ চয়েস করে, মানে যাচাই বাছাই করে, যেটি আপনাদের সত্যিকারের জ্ঞানমূলক বা জ্ঞান অর্জনের সহায়তা হবে, সেইটি তাদের হাতে তুলে দেবেন। এটি আমার অভিভাবকবৃন্দের কাছে বিশেষভাবে অনুরোধ। আর একটি বিষয়, ওই যে মোবাইলের কথা বললাম, এখন খেলাও ওই মোবাইলে খেলতেছে। তো আমি একটা পড়েছিলাম যে ভবিষ্যতের মানুষ, তো ভবিষ্যতের মানুষ কেমন হবে, ওইখানে লেখক সেটা তুলে ধরছেন যে ভবিষ্যতের মানুষের মাথাটা অনেক বড় হবে আর হাত পা গুলো ছোট হয়ে যাবে। কেন এরকম হলো? যে ভবিষ্যতের মানুষ মাথা দিয়ে বা ব্রেন ওয়ার্ক করবে বেশি, আর যেটি আমরা আজকে তার সূচনা দেখতে পাচ্ছি। বাচ্চা মোবাইল, ল্যাপটপ, তারপরে ট্যাব, এইগুলাতে ওই হাত দিয়ে টিপাটিপি করতেছে, খেলতেও আর যাচ্ছে না। ফলে হচ্ছে কি, তার ওই যে মাথা আস্তে আস্তে বড় হয়ে যাবে ব্রেন ওয়ার্ক করার জন্য, আর শুধু আঙ্গুলগুলো থাকবে, আর শরীরের মানে যে ফিজিক্যাল তেমন কিছু থাকবে না। সেটি শুরু হয়ে গেছে। তো আমাদের এই বিষয়ে সাবধান থাকতে হবে। আপনারা এখানে আরো গণ্যমান্য ব্যক্তিগণ আছেন যারা আমার চেয়ে আরো বেশি অভিজ্ঞতা সম্পন্ন, তাদের কাছে আমরা আরো অনেক কিছু জ্ঞানমূলক কথা শুনতে পারবো। আপাতত আমি এই বলে শেষ করছি।
আমার একটু ব্যস্ততা আছে, সেটি আপনারা অনেকে জানেন না। আমার অভিভাবকবৃন্দ আছেন এখানে আমার বিদ্যালয়ের। আগামীকাল মাননীয় গভর্নর বাংলাদেশ ব্যাংক তিনি আমাদের বিদ্যালয়ে আসার সম্মতি জ্ঞাপন করেছেন, এই জন্য খুব ব্যস্ততার মধ্যে আছি। তিনি 1967 সালে আমাদের বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছিলেন। সেই সুবাদে উনি সেই শৈশবের বিদ্যাপীঠকে একটু দেখার জন্য উনি আশা প্রকাশ করেছেন। তারই সূত্র ধরে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের বিদ্যালয়ে আসার। তো এই জন্য ব্যস্ত আছি। আমার সৌভাগ্য হলো না যে শেষ পর্যন্ত সবকিছু এখানে শোনার। তো সবার শুভকামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। স্যার কিশোর কণ্ঠ সম্পর্কে খুব ভালো অভিমত প্রকাশ করেছেন। এ পর্যায়ে স্যারকে কিশোর কণ্ঠের ক্রেস্ট দিয়ে বরণ করে নিয়েছেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী শহর শাখার চেয়ারম্যান শফিকুল ইসলাম ভাইকে স্যারের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত একক ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন উত্তর সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক আলী ইমরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিথ্যার বেড়া জাল ছিন্ন করে আলোর দিশারি মোরা জাগবই, আগামীর পৃথিবী গর্ব মোরা, নতুন সকালে কানবই। মিথ্যার বেড়া জাল ছিন্ন করে আলোর দিশারি মোরা জাগবই, আগামীর পৃথিবী গর্ব মোরা, নতুন সকালে কানবই। মিথ্যার বেড়া জাল ছিন্ন করে শুভ হোক এই আয়োজন, আমাদের এই আয়োজন, শুভ হোক এই আয়োজন, আমাদের এই আয়োজন। আমরা তিতুমির আমরা খালি গোলামের জিঞ্জির ভাঙবই ভাঙবই, নষ্টামি ভণ্ডামি দুপায়ে দলে মননের কথা মোরা বলবো। আমরা তিতুমির আমরা খালি গোলামের জিঞ্জির ভাঙবই ভাঙবই, নষ্টামি ভণ্ডামি দুপায়ে দলে মননের কথা মোরা বলবো। বাংলাদেশের এই আঙিনায়, বাংলাদেশের এই আঙিনায় সত্যের বীজ মোরা বুনবই, সত্যের বীজ মোরা বুনবই। মিথ্যার বেড়া জাল ছিন্ন করে আলোর দিশারি মোরা জাগবই, আগামীর পৃথিবী গড়ব মোরা, নতুন সকালে কানবই। মিথ্যার বেড়া জাল ছিন্ন করে
দুয়ারে হানবো আঘাত, আলোর মশাল মোরা জ্বালবই সুরের আলিম্পনে নষ্ট সমাজ, সুরের আলিম্পনে নষ্ট সমাজ, হেরার আলোকে সবই গড়বই, বিবেকের দুয়ারে হানবো আঘাত, আলোর মশাল মোরা জ্বালবই সুরের আলিম্পনে নষ্ট সমাজ, হেরার আলোকে সবই গড়বই, হৃদয় মোদের এই তো শপথ, হৃদয় মোদের এই তো শপথ, চিরদিন সেই পথে চলবই, চিরদিন সেই পথে চলবই, মিথ্যার বেড়া জাল ছিন্ন করে আলোর দিশারি মোরা জাগবো, আগামীর পৃথিবী গড়ব মোরা, নতুন সকাল আনবই, মিথ্যার বেড়া জাল ছিন্ন করে শুভ হোক এই আয়োজন, আমাদের এই আয়োজন, শুভ হোক এই আয়োজন, তোমাদের সুস্বাগত, শুভ হোক এই আয়োজন, তোমাদের সুস্বাগত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আল ইমরানকে। প্রিয় উপস্থিতি, আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের মেহমান ইতিমধ্যে রওনা দিয়েছেন, সৈয়দপুর থেকে কাছাকাছি আসছেন, 5-10 মিনিটের মধ্যে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমাদের আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাইরুজ্জামান স্যার, নীলফামারী জেলা প্রশাসক, এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক জনাব ডাক্তার মোহাম্মদ নাইম ভাই। ইতিমধ্যে রওনা দিয়েছেন, 5-10 মিনিটের মধ্যে আমাদের স্টেজে উপস্থিত হবেন। এ পর্যায়ে বিশেষ অতিথির আলোচনা, বিশেষ অতিথির আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি বগুড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক, তেমনমানি ডিগ্রি কলেজের প্রভাষক জনাব আব্দুল কাদিম ভাইকে বিশেষ অতিথির আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানের আয়োজক বৃন্দ, অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি যারা মেধার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে এই প্রোগ্রামকে আলোকিত করেছেন, এবং সম্মানিত সেই আলোকিত সন্তানদের অভিভাবক অভিভাবিকাবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা অন্য ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা আছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, কিশোর কণ্ঠ ফাউন্ডেশন একটি সৃজনশীল সমাজ গঠনের জন্য, সৃজনশীল ছাত্র তৈরি করার জন্য মূলত তাদের কর্মপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিশোর কণ্ঠ পত্রিকা আমরা জানি দীর্ঘ সময় থেকে যখন এদেশের তরুণ ছাত্র সমাজ, উঠতি বয়সের ছাত্ররা, যুবকরা যখন পথভ্রষ্ট হচ্ছে, এক শ্রেণীর নৈতিকতা বিবর্জিত ছাত্রদের দ্বারা আকৃষ্ট হয়ে ছাত্রদের মেধা এবং মনন বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে, ঠিক সেই সময়ে কিশোর কণ্ঠ পত্রিকা
এই ছাত্র এবং যুব সমাজকে রক্ষা করার জন্যই মূলত তাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই জন্য কিশোরপত্র পত্রিকা আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে পড়াবেন, আপনারা খেয়াল করবেন বাচ্চার মধ্যে এক ধরনের মেধা বিকাশের প্রতিযোগিতা তার মধ্যে তৈরি হয়, তার মধ্যে সৃজনশীলতা তৈরি হয়, নতুন কিছু তৈরি করার ক্ষেত্রে সে আগ্রহ প্রকাশ করে। এই অবস্থায় এই জন্য আমি বলবো যে আমাদের বাচ্চাদেরকে আমরা তৈরি করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে থাকি সেটি হচ্ছে জ্ঞান অন্বেষণ। জ্ঞান অন্বেষণ করা, জ্ঞান আহরণ করা। আমরা সাধারণত দেখি একটা ক্লাস 5-এর ছেলে থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত আমরা মূলত এই অংশটাকেই কিশোর কণ্ঠ পড়ার ক্ষেত্রে বেশিরভাগ উদ্বুদ্ধ করে থাকি। ইন্টারমিডিয়েটে যখন যাবে তখন এই ছাত্র সমাজের জন্য আলাদা পত্রিকা আছে। তো স্বাভাবিকভাবে ক্লাস 4-5 থেকে ক্লাস 10 পর্যন্ত কিশোর কণ্ঠ পত্রিকা জ্ঞান অন্বেষণের জন্য তারা ভূমিকা পালন করে যাচ্ছে। এই পত্রিকার মাধ্যমে যে কবিতা, গল্প, উপন্যাস, ছড়া, বিভিন্ন বিজ্ঞানমূলক চর্চা, বিজ্ঞান একটা পার্ট আছে সেখানে, সেই পার্টগুলো, এরপরে হলো কুইজ প্রতিযোগিতা, এই পত্রিকার মাধ্যমে স্টুডেন্টদেরকে এই বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। এই জায়গা থেকে স্টুডেন্টরা যেমন নিজেরা কবিতা, গল্প, ছড়া লেখার ক্ষেত্রে আগ্রহী হয়, অন্যান্য বড় কবি সাহিত্যিকদের লেখা তারা পড়ে, তারা নিজেদের জীবন গঠনকে সহায়তা করে থাকে। এই উপস্থিতি আমরা জানি যে বাংলাদেশে যে কয়টা শিশুতোষ পত্রিকা আছে শিশুদের উপযোগী, এই শিশুদের উপযোগী পত্রিকাগুলো যারা প্রকাশ করে তারা সাধারণত প্রত্যেকটা পত্রিকাই এস্টাবলিশড হয়েছে। এই এস্টাবলিশডের ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন ধকল কাটাতে হয়েছে, কিন্তু কিশোর কণ্ঠ পত্রিকা প্রকাশিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা দিনের জন্য এই পত্রিকা বন্ধ ছিল না। এই পত্রিকার মাধ্যমে তারা বিশেষ করে স্টুডেন্টরা যে মেধা চর্চার ক্ষেত্রে তারা যে এক ধরনের সঙ্গী হিসেবে স্টুডেন্টরা পেয়েছে, এই সঙ্গী হিসেবে গ্রহণ করার প্রেক্ষিতে আজকে কিশোর কণ্ঠ পত্রিকা অনেক বড় পত্রিকায় রূপান্তর হয়েছে। এই উপস্থিতি আমরা জানি যে কিশোর কণ্ঠ পত্রিকা সামাজিক এবং নৈতিকতার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন অভিভাবক তার সন্তানকে বাসা থেকে যখন বাহিরে পাঠায় দেয় তখন অভিভাবকের মধ্যে সবসময় একটা জিনিস পেরেশানি থাকে যে যে জায়গায় তার ফ্রেন্ড সার্কেল, তার বন্ধুরা থাকে, এই বন্ধুরা তাদের কেমন হবে, যাদের সাথে মিশতেছে তাদের কাছে কি শিখতেছে। তো কিশোর কণ্ঠ পত্রিকা যখন বাচ্চাদেরকে কিশোর কণ্ঠ পাঠক ফোরামের নামে যখন ঐক্যবদ্ধ করে, যখন কিশোর কণ্ঠ পাঠক ফোরামের নামে পত্রিকার বিভিন্ন অংশ পাঠ করে তাদের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করায়, তখন তাদের মধ্যে এই শিক্ষাটা দেওয়া হয় যে একজন বন্ধু তার বন্ধুর ক্ষেত্রে বন্ধুর সাথে কি ধরনের আচরণ করতে হবে, তার ক্লাস ফ্রেন্ডের সাথে কিরকম আচরণ করতে হবে, তার পিতামাতার সাথে কিরকম আচরণ করতে হবে, তার মেধা চর্চার ক্ষেত্রে কিরকম ভূমিকা পালন করতে হবে। এই বিষয়গুলোকে মূলত কিশোর কণ্ঠ পত্রিকা পাঠক ফোরামের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এই ক্ষেত্রে যেমন তার নৈতিক দিকটা প্রস্ফুটিত হয়, প্লাস সামাজিক দায়বদ্ধতা, তার যে সামাজিক ক্ষেত্রে তার যে অবস্থান, তার চলাফেরা কেমন হবে, সেই বিষয়টাও এখানে উপস্থাপন করা হয়। কিশোর কণ্ঠ পত্রিকার মাধ্যমে সবচেয়ে বড় যে জিনিসটি অর্জন করা যায় সেটা হলো ভাষার দক্ষতা। আমরা জানি যে কিশোর কণ্ঠ পত্রিকায় ভাষাগুলো এত সুন্দর সাবলীল ভাবে সাজানো,
যে এই পত্রিকার মাধ্যমে স্টুডেন্টরা তাদের ভাষা চর্চার ক্ষেত্রে, সুন্দর ভাষা ব্যবহারের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে একটি ভূমিকা পালন করে থাকে এবং তারা মজা করে এই ভাষাগুলো আয়ত্ত করে এবং সে আয়ত্ত করে তারা নিজেদেরকে ভাষা চর্চার ক্ষেত্রে নিজেরাই উদ্বুদ্ধ হয়ে কবিতা, ছড়া এবং গল্প লেখার ক্ষেত্রে আগ্রহী হয়ে যায়। এরপর হলো বুদ্ধিকে উজ্জীবিত করা। আমরা জানি যে কিশোরকণ্ঠ পত্রিকা তাদের কুইজ প্রতিযোগিতা যেটা করে থাকে, কুইজ ওর মধ্যেই একটা দেখবেন যে 1 মাসের পড়ার উপরে আর 1 মাসের পড়ার একটা কুইজ দেয়া হয়। সেই কুইজে যারা অংশগ্রহণ করে তারা দেখবেন যে এক ধরনের, ছোট থেকে আমরা জানি যে বিসিএস এ গেলে বা একটা পর্যায়ে গেলে আমরা যখন স্টুডেন্ট লাইফে শেষ করে যখন আমরা চাকরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তখন এক ধরনের গাইড বই পড়ে কিনে আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি যে আমাকে এইটা পড়তে হবে, বাংলাদেশ সম্পর্কে এটা জানতে হবে, বিজ্ঞান সম্পর্কে এটা জানতে হবে, আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে এটা জানতে হবে, বাংলা থেকে এটা জানতে হবে, ইংলিশ থেকে এটা জানতে হবে, কম্পিউটার অ্যান্ড সায়েন্স থেকে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। কিন্তু কিশোরকণ্ঠ পত্রিকাটা এমনভাবে সাজানো যে একটা স্টুডেন্ট ক্লাস 3, 4, 5 থেকে যখন এই পত্রিকার স্টাডি করা শুরু হবে, এটা যদি কন্টিনিউ এসএসসি পর্যন্ত তারা প্রত্যেকটা সংখ্যায় অধ্যয়ন করে, এই পত্রিকার ধারাবাহিকতা মেনটেন করে চলে, তাহলে আমরা বিশ্বাস করি একটা ভালো স্টুডেন্ট হয়ে, মেধাবী স্টুডেন্ট হয়ে সে ইন্টারমিডিয়েট অনার্স লেভেল পাস করে সে একটা পর্যায়ে গিয়ে তার এই স্কুল লেভেলের বেসিকটাকে তার চাকরি জীবনে, তার কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। প্রিয় উপস্থিতি, তাই আসুন আমরা কিশোরকণ্ঠ পত্রিকার মাধ্যমে আমরা আরেকটা বিষয়, সরল বিনোদন, আমরা বিনোদনের মাধ্যম হিসাবে খুঁজি। যেটা আমি বগুড়ায় থাকা অবস্থায় যেহেতু এই কিশোরকণ্ঠ পত্রিকার সাথে জড়িত ছিলাম, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলাম, বগুড়ায় স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাপরিচালক ছিলাম। স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন যেটা ছিল সেটা হলো ইন্টারমিডিয়েট থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত ছাত্রদের কার্যক্রম যেমন একদিকে পরিচালনা করা হতো, তেমনইভাবে মাধ্যমিক সেকশনের শাখার স্টুডেন্টদের মেধা চর্চার ক্ষেত্রে এক ধরনের কার্যক্রম পরিচালনা করা হতো এবং তাদেরকে বৃত্তি প্রদান করা হতো। আমরা মেধা চর্চার ক্ষেত্রে তাদেরকে করতাম, পরীক্ষা নিতাম, পুরস্কার দিতাম, এরকম ঠিক এরকমই আয়োজন। তো আমরা এই জায়গাগুলোতে দেখেছি যে বগুড়ায় এক পরিবারে, আমি ঠিক এভাবে বলবো যে তার বাবা মা এত বেশি গোড়া যে পত্রিকায় ছবি যদি দেখে সেই ছবি পত্রিকাটা পড়া নাজায়েজ মনে করত। তো আমি সেই ইমাম সাহেবকে, তার ছেলেকে একটি পত্রিকা হাতে দিয়েছিলাম। তার বাবা প্রথম দিন ভেটো দিয়েছিলেন যে না, এই পত্রিকা পড়া যাবে না, এই পত্রিকা পড়া যাবে না। সে একজন মসজিদের ইমাম ছিল। ছবি থাকার কারণে তার সন্তানকে এটা বোঝানো হচ্ছে যে এটা পত্রিকা পড়া যাবে না। আমি যখন প্রথম দিন তার সন্তানকে পত্রিকা দিলাম, তারপরে সে যখন ভেটো দিল তখন তার বাবাকে বললাম যে আপনি আগে পত্রিকাটা পড়বেন, তারপর সন্তানকে পড়াবেন। তার বাবা পত্রিকা পড়ার পরে তার সন্তানকে দিলেন, আচ্ছা ঠিক আছে বাবা, এই জায়গাগুলো পড়ো, মানে কোরআনের আলো, হাদিসের আলো, এই ছোট ছোট কিছু আছে, এই বিষয়গুলো পড়লো। এরপরে পড়ার পরে তার সন্তান এমনভাবে পত্রিকাটাকে সে গ্রহণ করলো যে দেখা গেল যে তার সন্তানের মানসিক বিকাশ যেটা, মেধার বিকাশ যেটা, এই পত্রিকার মাধ্যমে দিন দিন বৃদ্ধি পেতে থাকলো এবং পরবর্তীতে সেই ইমাম সাহেব এই পত্রিকার নিয়মিত পাঠকে পরিণত হয়ে যায়। প্রিয় উপস্থিতি, তাই আমি আপনাদেরকে বলবো যে এই কিশোরকণ্ঠ পত্রিকা এটি একটি আপনার বাচ্চার সরল বিনোদন হিসাবে কাজ করবে। আপনার বাচ্চাকে যখন আপনি মাঠে নিয়ে যেতে পারবেন না, খেলতে নিয়ে যেতে পারবেন না, বাইরে নিয়ে যেতে পারবেন না, পড়াশোনার চাপের কারণে আপনাকে বাসায় অবস্থান করতে হবে, তখন আপনি বাচ্চার অবসর আধা ঘন্টা টাইম বের করে তাকে পত্রিকা পাঠ করতে দেবেন, কিশোরকণ্ঠ পত্রিকা। দেখবেন এই পত্রিকার মধ্যে এমন কিছু জিনিস সে পেয়ে যাবে যার প্রেক্ষিতে তার পড়াশোনার মনোযোগিতা দেখবেন যে বেড়ে যাবে, তার একটা বিনোদনের কাজ হয়ে যাবে। তাই আসুন
আমরা এই পত্রিকার মাধ্যমে বাংলাদেশে একটি আদর্শ সমাজ, আজকের তরুণরা আগামী দিনের দেশ পরিচালনা করবে। আজকে যারা ছাত্র তারা একটা সময়ে দেশ পরিচালনা করবে। এই দেশ পরিচালনা করার জন্য যোগ্য নাগরিক হিসাবে আমরা পিতামাতারা যারা ভূমিকা পালন করছি, কিশোর কণ্ঠ পত্রিকাও ঠিক একই রকম পিতামাতার ভূমিকা পালন করবে। এই পত্রিকার মাধ্যমে তার সন্তানকে মেধা বিকাশের ক্ষেত্রে যেমন ভূমিকা পালন করবে, তেমনইভাবে একটি আদর্শ ছাত্র, মেধাবী ছাত্র, নৈতিকতাপূর্ণ ছাত্র হিসাবে তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। সম্মানিত উপস্থিতিতে আসুন আমরা আমাদের সন্তানদেরকে মেধা চর্চা, মেধার বিকাশ, বিজ্ঞান, সাহিত্য, এরপরে হলো ইংলিশ, বাংলা, তথ্য প্রযুক্তি, আধুনিক তথ্য প্রযুক্তি সম্পর্কে আমরা তাদেরকে জ্ঞান প্রদানের জন্য কিশোর কণ্ঠ পত্রিকাকে আমাদের সন্তানদেরকে পড়ানোর ক্ষেত্রে উদ্বুদ্ধ করব এবং কোনো ক্ষেত্রে আমরা নিজেরাও এই পত্রিকাটা পড়ে বাচ্চাদেরকে সে অনুযায়ী গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই প্রোগ্রাম সফল হোক। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। তিনি কিশোর কণ্ঠের বিভিন্ন বিষয় নিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যে প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, জলঢাকা আইডিয়াল কলেজের প্রভাষক সাদের হোসেন স্যার। আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে স্যারকে মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে বিশেষ অতিথির আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি জলঢাকা আইডিয়াল কলেজের প্রভাষক সাদের হোসেন স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিশোর কণ্ঠ বৃত্তি প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমি এখানে এসেছি আমার মেয়ের পুরস্কার গ্রহণ করার জন্য। আমার মেয়ে এখানে সমত ট্যালেন্ট পুলে এখানে বৃত্তি পেয়েছেন। সে আর একটা পরীক্ষায় ওলি একাডেমি বিভাগীয় পর্যায়ে আজকে একটা পরীক্ষা, সেখানে সে অংশগ্রহণ করার জন্য গেছে। তো আমি এখানে আসলাম, আসার পরে এখানে অনেককেই দেখতেছি, ভালো লাগতেছে। আসলে একাডেমিক বা শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিযোগিতা, পরীক্ষার যে রেজাল্ট, ওখানে যে প্রতিযোগিতা, এর বাইরেও যে প্রতিযোগিতার দরকার গোটা জেলাব্যাপী, বিভাগব্যাপী, দেশব্যাপী। তো এগুলির জন্য আমি মনে করি যে কিশোর কণ্ঠ যে মেধাবৃত্তি, এই যে পরীক্ষা, এটা যে চালু করেছে, এজন্য আমি কিশোর কণ্ঠকে ধন্যবাদ জানাই। আমার জানা মতে কিশোর কণ্ঠ কিশোর কিশোরী, কোমলমতি শিশুদের, ছেলে মেয়েদের নৈতিক শিক্ষা এবং সামাজিক শিক্ষা, একাডেমিক শিক্ষা, এই সব শিক্ষার ব্যাপারে একটি পরিপূর্ণ একটি ফোরাম এবং পত্রিকা। আমি 1984 সালে 14 ফেব্রুয়ারি কিশোর কণ্ঠ প্রতিষ্ঠিত হয়। 2002 সালে এটা সরকারি নিবন্ধন পায়। আমার জানা মতে আজকে শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক যে অবস্থান, আমাদের নৈতিকতার যে মান, সাধারণ শিক্ষার পাশাপাশি যদি এরকম কিশোর কণ্ঠ মতো আরো যদি কিছু প্রতিষ্ঠান এগিয়ে আসতো, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশে আমরা পত্রপত্রিকায় বিভিন্নভাবে যে খবর, যে বিষয়গুলো আমরা দেখতে পাই, হয়তো
এগুলি আমাদের সামনে দেখা যাবে না। যেমন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে আসা, পিতামাতাকে অসম্মান অশ্রদ্ধা করা, এবং যদিও তরুণ বয়সে নেশাগ্রস্ত হওয়া, অন্য মনোযোগী হওয়া, মব জাস্টিসের দিকে ধাবিত হওয়া, এই বিষয়গুলোর থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, তাহলে আমি মনে করি কিশোর কণ্ঠ পত্রিকা এবং কিশোর কণ্ঠ পাঠক, কিশোর কণ্ঠ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বাচ্চাদের, আমাদের অভিভাবকদের যোগাযোগ, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা, এটা আমাদের জন্য খুব জরুরি। সম্মানিত উপস্থিতি, আমি মনে করি যে আজকে যে আবহাওয়া, এটা হঠাৎ করে এটা গরম লাগতেছে, ঠান্ডার মধ্যে চলে এসেছি, সকালে ঠান্ডা মনে করিয়া এই কোট পার করলাম, কিন্তু এখানে আসি যে গরম, তো ফ্যান ছাড়া আমার মনে হয় যে এখানে বেশিক্ষণ বসে থাকা না, এটা অস্বস্তিকর। যাই হোক, একটা সুন্দর পরিবেশে আমরা উপস্থিত হয়েছি, এজন্য অভিভাবকের পক্ষ থেকে আমি কিশোর কণ্ঠ পরিবারকে, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং তাদের জন্য আমরা দোয়া করি যেন আরো বেশি পরিমাণ সেবা নিয়ে শিশু কিশোরদের মাঝে, ছাত্রছাত্রীদের মাঝে এই কিশোর কণ্ঠ ফাউন্ডেশন ছড়িয়ে যেতে পারে। আমি আমার জানা মতে এটা আন্তর্জাতিকভাবে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বিশ্বের অনেক দেশে এই পত্রিকা, এই কর্মসূচি চালু আছে। গোটা বিশ্বব্যাপী কিশোরদের মাঝে, শিশুদের মাঝে, তরুণদের মাঝে এই কিশোর কণ্ঠ যাতে পৌঁছতে পারে, আমরা সকলের আমরা সহযোগিতা করব। সকলের সহযোগিতা কামনা করে আপনারা যা কষ্ট করে এসেছেন, এজন্য আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত স্যারকে। এই পর্যায়ে অভিভাবকদের মধ্য থেকে আরেকজন বক্তৃতা নিয়ে আসবেন। অভিভাবকদের মধ্য থেকে অভিমত প্রকাশের জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট রবিউল আলম। এরপর রেডি থাকবে, আমরা তো আমাদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজনের মধ্য থেকে অভিমত শুনছি, আরো 3 জন বাকি আছে। 7ম শ্রেণীর আশিকুর রহমান আশিক, 9ম শ্রেণীর আরাফাত আল লিওন, 10ম শ্রেণীর মোকাররমা আক্তার মৈত্রী। এদেরকে প্রস্তুত থাকার জন্য বলছি, আমরা ঘোষণা করলে স্টেজে চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোর কণ্ঠ নীলফামারী আয়োজিত অন্ধকার মেধাবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় অভিভাবকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। কিশোর কণ্ঠ অত্যন্ত চমৎকার একটি পত্রিকা। এই পত্রিকা একটা অন্যতম জ্ঞানের ভান্ডার। এই পত্রিকা পড়ে বিশ্বাস করি যে আমরা আমাদের অভিভাবকদেরও এই কিশোর কণ্ঠ পত্রিকাটা নিয়মিত পড়া উচিত এবং ছাত্রছাত্রীদেরও এই পত্রিকা সংরক্ষণ করা এবং এই পত্রিকার পড়ার অভ্যাস থাকা খুবই প্রয়োজন। আর বিশেষ করে যেহেতু কথা বলার এখানে মোটামুটি শেষ হয়ে গেছে, অনেক অতিথি বক্তব্য দিয়েছেন, আর যারা বৃত্তি পেয়েছো তোমরা, বিশেষ করে ছাত্রছাত্রী, তাদের জন্য শুভকামনা থাকলো। তারা আগামীতে আরো ভালো করবে, তাদের জন্য সকলের জন্য দোয়া রইল। এবং পরিশেষে এই সুন্দর আয়োজন করার জন্য কিশোর কণ্ঠ কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কিশোর কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব ডাক্তার মোহাম্মদ নাইম। আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আজকের এই প্রধান আলোচককে বিনীতভাবে অনুরোধ করছি এ পর্যায়ে তার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য। প্রধান আলোচকের বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার মোহাম্মদ নাইম।
জাতীয় কিশোরগঞ্জ পত্রিকার নির্বাহী সম্পাদক। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রিয় মেধাবী শিক্ষার্থী বন্ধুরা, মঞ্চে উপবিষ্ট মেহমান এবং সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিশোরকণ্ঠ পরিবার আজকে অনেক আনন্দিত নীলফামারী শহরের এই মেধাবীদের হাতে কিছু পুরস্কার তুলে দিতে পারার জন্য এবং তোমাদের ভবিষ্যতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য উৎসাহিত করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি নীলফামারীর সন্তান। এই নীলফামারী থেকেই বেড়ে ওঠা, এখান থেকেই পড়াশোনা করা। আজকে এজন্য আরো বেশি আনন্দিত যে কিশোরকণ্ঠ পত্রিকার পক্ষ থেকে আমরা আমাদের নীলফামারীর মেধাবী শিক্ষার্থীদের সামনে আসতে পেরেছি। দীর্ঘ সময় ধরে আপনারা বক্তৃতা শুনে যাচ্ছেন, স্বাভাবিকভাবেই বক্তৃতা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাওয়ার কথা। খুবই সামান্য কিছু কথা, কিছু উপদেশ দিতে চাই আমার সামনে যারা মেধাবী শিক্ষার্থী বন্ধুরা, ছোট ভাইরা উপস্থিত আছে তাদের জন্য। আমরা যে সময় দাঁড়িয়ে নীলফামারীর এই মাঠে বসে কিশোরকণ্ঠ মেধাবৃত্তির পুরস্কার দিচ্ছি, সেই সময় সারা বিশ্বে একটা বিপ্লব ঘটে যাচ্ছে। আমরা কি সে সম্পর্কে জানি? সারা বিশ্বে একটা রিভলিউশন ঘটতেছে, যেটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 4.0, চতুর্থ শিল্প বিপ্লব। এটা এমন একটা বিপ্লব, এই বিপ্লব হচ্ছে জ্ঞানের বিপ্লব, এই বিপ্লব হচ্ছে প্রযুক্তির বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে যার কাছে যত বেশি প্রযুক্তি থাকবে, যত বেশি জ্ঞান থাকবে, তারাই পরবর্তীতে বিশ্বের নেতৃত্ব দেবে। আমরা যদি এখন বলি বর্তমান সময়ে বিশ্বের সব থেকে ক্ষমতাশালী ব্যক্তিটাকে, অবশ্যই ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু আমরা কি জানি আমেরিকার প্রেসিডেন্টকে চালায় কে? আমেরিকার প্রেসিডেন্টকে চালাচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক কিন্তু কোন রাজনীতিবিদ না, ইলন মাস্ক হচ্ছে একজন প্রযুক্তিবিদ। আমরা যে টুইটার বলে যেটাকে জানি, টুইটার বা এক্স এর মালিক, টেসলা গাড়ির মালিক, নিউরালিঙ্কের মালিক। তো তিনি একজন প্রযুক্তিবিদ, শুধুমাত্র তার কাছে প্রযুক্তি আছে বলে সে ট্রাম্পের মতো বিশ্বের সব থেকে ক্ষমতাশালী ব্যক্তিটাকে চালাচ্ছে। শুধু ক্ষমতাশালী ব্যক্তিটাকে চালাচ্ছে না, বলা হয়ে থাকে যে আসলে ট্রাম্পের থেকে সেই বেশি ক্ষমতাবান। এবং শুধু আমেরিকার প্রেসিডেন্ট যে সে বানাচ্ছে সেটা না, আগামী দিনে ইউরোপের অন্যান্য দেশের প্রেসিডেন্ট কারা হবে এটাও নির্ধারণ করবে ইলন মাস্ক। ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাবে, মধ্যপ্রাচ্যের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, এটাও নির্ধারণ করতেছে ইলন মাস্ক। কারণ ইলন মাস্কের কাছে আছে প্রযুক্তি, তার কাছে আছে জ্ঞান। এবং যাদের কাছে প্রযুক্তি থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, তারাই আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে। একদম ক্লিয়ার কাট কথা। তোমার কাছে জ্ঞান আছে, তোমার কাছে প্রযুক্তি আছে, আসো বিশ্বের নেতৃত্ব দাও। তোমার কাছে জ্ঞান নাই, তোমার কাছে প্রযুক্তি নাই, তাহলে তৃতীয় বিশ্বের একটা দেশ হিসাবে তুমি থাকো। দ্বিতীয় ব্যাপার, ধরে নাও এই যে এখানে অনেক শিক্ষার্থী বন্ধু সবাই বসে আছো, একটু চিন্তা করে দেখো, ধরে নাও তোমার পাশে সবাই তোমার মতো দেখতে 1000 জন মানুষ বসে আছে, হুবহু তোমার মতো দেখতে। প্রযুক্তি এখন এমন লেভেলে চলে গেছে, এটাকে আমরা বলতেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জিন ক্লোনিং করে একটা মানুষের মতো আর 1 লক্ষ মানুষ জন্ম দেওয়া সম্ভব। ঠিক আমার মতো 1 লক্ষ মানুষ এখানে দাঁড়ায় আছে, দৃশ্যটা দেখতে কেমন লাগবে? কিন্তু এটা করা সম্ভব। তাহলে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে, জিন ক্লোনিং করে আমরা যদি একটা কাজ করি, সেই আইনস্টাইন ছিল, আইনস্টাইন আমরা জানি যে অনেক বড় একজন বিজ্ঞানী ছিল। আইনস্টাইনের মতো যদি আমরা আরো 1000 মানুষকে জন্ম দিই, দেওয়া সম্ভব। অবশ্যই প্রযুক্তি এই লেভেলে চলে গেছে। জিন ক্লোনিং করে আমরা 1000 আইনস্টাইনের জন্ম দিলাম, সব বাচ্চা বাচ্চা আইনস্টাইন। একটা বাচ্চাকে আইনস্টাইন যেমন ছিল, তার যেমন বুদ্ধি ছিল, যা বৈশিষ্ট্য ছিল তার, ওই বাচ্চার মতো সব বৈশিষ্ট্য আমরা দিয়ে দিলাম। কিন্তু ওই বাচ্চা থেকে আইনস্টাইন হইতে পারবে কিনা আপনাদের কি মনে হয়? পারবে? পারবে না। কেন পারবে না? পারবে, সম্ভব হবে যদি আমরা আইনস্টাইন ছোটবেলায় যেই পরিবেশ পাইছে ওই পরিবেশটা নিশ্চিত করতে পারি।
তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, আমাদের জেনেটিক্যালি আমরা যেমনই হই, আমি যত মেধাবী হই না কেন, আমাকে যদি উপযুক্ত পরিবেশটা না দেয়া হয় কখনোই মেধার সুষ্ঠু বিকাশ হবে না। বিজ্ঞান এটাই বলে। আমি একটা ডাক্তার হিসেবে এটাই শিখে আসছি যে একটা জীব তার বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য উপযুক্ত পরিবেশের প্রভাব থাকবে 90%। তাহলে যে আমার সামনে যারা বসে আছে সবাই নিঃসন্দেহে অনেক মেধাবী। আমি তোমাদের মতো এত মেধাবী ছিলাম না, কখনো আমারও লেখ ছিল, কখনো 3 হয়েছে, কখনো 2 হয়েছে, কখনো 15 হয়েছে। রংপুর ক্যাটপাবলিকে পড়াশোনা করছিলাম, আমার থেকে অনেক 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 মেধাবী শিক্ষার্থী ছিল। আমার অনেক বন্ধুরা ছিল যারা আমার থেকে অনেক গুণ মেধাবী, কিন্তু এমনও হয়েছে যারা কলেজের গন্ডি পার হইতে পারেনি, এমনও হয়েছে যারা কোথাও চান্স পায়নি, এমন হয়েছে যারা পড়াশোনাই কন্টিনিউ করতে পারেনি। কারণ কি, তাদের পরিবেশটা নিশ্চিত করা যায় নাই। তার মানে আমার সঙ্গে যারা বসে আছে সবাই নিঃসন্দেহে ভবিষ্যতের ইলন মাস্ক, নিঃসন্দেহে তোমরা নীলফামারী এমনকি বাংলাদেশের সব থেকে মেধাবী। কিন্তু এই যে গার্ডিয়ান যারা বসে আছেন, শ্রদ্ধেয় গার্ডিয়ানরা, আপনাদের উদ্দেশ্যে এটা বলা, আপনারা যদি আপনার সন্তানদের এই উপযুক্ত পরিবেশটা নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনার এই মেধাবী সন্তানরা হয়তো আপনি ভবিষ্যতে যেভাবে দেখতে চাচ্ছেন সেভাবে দেখতে নাও পারেন। থার্ডলি আরেকটা কথা, আমরা বর্তমানে সব থেকে সমৃদ্ধ দেশ, সব থেকে সুখী দেশ বলতে কাদেরকে জানি? নিশ্চয়ই আমেরিকা, ইউরোপ, জাপান, এই দেশগুলো। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন সব থেকে বেশি আত্মহত্যার হার কোথায় বেশি? বাংলাদেশের মতো গরিব দেশে মানুষ যত আত্মহত্যা করে না, যতটা আত্মহত্যা করে জাপানের মানুষ, ইউরোপের মানুষ, আমেরিকার মানুষ। তাদের পারিবারিক মূল্যবোধ গুলো কোথায়? আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন। অসংখ্য ছেলে, অসংখ্য বাচ্চা জন্ম নিতে তারা জানেই না তাদের বাবাকে। পারিবারিক সম্পর্কগুলো ভেঙে গেছে, পারিবারিক বন্ধন নাই। আমাদের মতো সুন্দর একটা পারিবারিক বন্ধন, সেই পারিবারিক বন্ধন তাদের নাই। ভয়ঙ্কর একটা অবস্থা। এখন গিয়ে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। টাকা আছে, পয়সা আছে, ঘরের মধ্যে কোনো সুখ নাই, বাবা মায়ের কোনো মর্যাদা নাই। একটা বাচ্চার 12 বছর 15 বছর হয়ে গেছে, তার উপরে বাবা মার কোনো অধিকার নাই। সে তার মতো ঘুরবে, তার মতো ফিরবে, যা ইচ্ছা তাই করবে। এবং সেখানে সকল বাবা মায়ের ঠিকানা, প্রায় সকল বাবা মায়ের ঠিকানা হচ্ছে বৃদ্ধাশ্রম। এবং দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে সেই দিকে যাচ্ছে। দেখেন প্রতিটা পরিবারে বাবা মায়ের কথা কয়জন সন্তান শুনতেছে। এবং এর জন্য কিন্তু আমরাই নেই, আপনারাই নেই। আমরা আমাদের সন্তানদের শিখাচ্ছি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। কয়জন নিজের সন্তানদেরকে বলতেছি যে বাবা তুমি মানুষের মতো মানুষ হও? নৈতিকতা শিক্ষা কয়জনকে দিচ্ছি? যে কোনো ধর্মের কথা বলি, হিন্দু ধর্ম বলি, ইসলাম ধর্ম বলি, খ্রিস্টান ধর্ম বলি, বুদ্ধ ধর্ম বলি, কোন ধর্মই কিন্তু অনৈতিকতা শিখায় না। সব ধর্মই নৈতিকতা শিক্ষা দেয়। সব ধর্মই বলে বাবা মাকে সম্মান করো, শ্রদ্ধা করো। সব ধর্মই বলে দেশকে ভালোবাসো। সব ধর্মই বলে দুর্নীতি করো না। কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে এই শিক্ষা থেকে দূরে সরাই রাখছি, যার কারণে বাংলাদেশের বর্তমানে এই পরিস্থিতি। আপনারা দেখেন, এমন একটা দেশে আমরা বাস করি যেই দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে একটা রিক্সাওয়ালা পর্যন্ত করাপ্টেড। যেই দুইটা লোক নিজেকে সৎ বলে দাবি করে, এর আসলে সুযোগের অভাবে সৎ। আপনি দেখেন আজকে একটু ঝড় বৃষ্টি হোক, রাস্তায় রিক্সা একটা দুইটা, সে ভাড়া ডাবল করে দিয়ে বসে আছে। প্রধানমন্ত্রীর পিও 400 কোটি টাকার মালিক, সে বড় বড় মানুষ, বিশাল বিশাল ডাক্তার, বিশাল বিশাল কিছু হয়ে গেছে। দুর্নীতি থাকতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ সে পার্থিব শিক্ষা পাইছে, কিন্তু নৈতিকতা শিক্ষা পায় নাই। এই নৈতিকতা শিক্ষাটার অভাবে আমাদের জাতি ধীরে ধীরে পিছনের দিকে যাচ্ছে। স্বাধীনতার 53 বছর হয়ে গেছে, কিছুদিন পর আমরা 54 বছর উদযাপন করবো, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেনি। এবং প্রতি বছরই দেখবেন যে দুর্নীতির র্যাঙ্কিং এ বাংলাদেশ সবসময় উপরের দিকে, কারণ আমরা আমাদের সন্তানকে নৈতিকতা শিক্ষা দিতে পারিনি। কিশোরগঞ্জ প্রতিষ্ঠার পর থেকে 3টে জিনিস নিয়ে মেইনলি কাজ করে যাচ্ছে, যে আমাদের উদ্দেশ্য হচ্ছে সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নৈতিকতা সম্পন্ন একটা প্রজন্ম তৈরি করা। কিশোরগঞ্জ এমন একটা পত্রিকা, এই পত্রিকা যখন একটা শিক্ষার্থী রেগুলার করবে, প্রতি মাসে পড়বে, গল্পের ছলে, গল্পের মাধ্যমে তার মধ্যে আমরা
জ্ঞান ঢুকাই দেব, তার সাথে আমরা বিশ্বের সকল জ্ঞানের সংযোগ ঘটাই দেব। আমরা কিশোর কণ্ঠের মাধ্যমে, কিশোর কণ্ঠ পাঠক ফোরামের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সেই পরিবেশটা তৈরি করতে চাচ্ছি যেই পরিবেশটা তাদের মেধা বিকাশে সহায়ক হয়। কিশোর কণ্ঠের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সেই নৈতিকতাটা শিক্ষা দিতে যাচ্ছি, যেই নৈতিকতা শিক্ষা আমাদের পাঠ্যক্রমের মধ্যে অনুপস্থিত। এই তিনটা জিনিস নিয়ে আমরা মেইনলি কাজ করে যাচ্ছি। আমরা আশা করি আমাদের সাথে যখন কোনো শিক্ষার্থী আসবে, কিশোর কণ্ঠের সাথে যখন কোনো শিক্ষার্থী থাকবে, রেগুলার কিশোর কণ্ঠ যখন একটা শিক্ষার্থী পড়বে, তার মেধার বিকাশটা সেইভাবে হবে যেভাবে আমরা প্রত্যাশা করি। আমরা একটা সদদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করব, সদদক্ষ দেশপ্রেমিক প্রজন্ম তৈরি করব, যেই প্রজন্ম ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরবে, বাংলাদেশকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সবার প্রতি আহ্বান থাকলো কিশোর কণ্ঠ পড়ার। এবং আমরা নীলফামারী জেলায় এবারই সম্ভবত সর্বপ্রথম এরকম একটা মেধাবৃত্তি প্রোগ্রাম করতেছি। ইনশাআল্লাহ আগামী দিনে এটা আমরা আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখব। সারা বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে অনেক বছর ধরে চালু থাকলেও নীলফামারীতে প্রথমবারের মতো আমরা করতেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও বৃহৎ পরিসরে হবে। এবং যারা মেধাবী এখানে বসে আছো, তাদের মেধার জন্য সামান্য উৎসাহ আমরা প্রদান করতেছি, অবশ্যই সামান্য উৎসাহ প্রদান করতেছি। আশা করি এই উৎসাহটা ভবিষ্যতে অনেক বড় জায়গায় পৌঁছাতে তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক, ঢাকা মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী, কিশোর কণ্ঠের